আমরা একটু বিগ হ্যান্ডে আমাদের দাঁড়িয়ে আমরা পুরো টিমের জন্য একটা করতালি দিয়ে অভিনন্দন জানাতে পারি এই সুজন মাহবুব এবং অপূর্ব কুমার কুণ্ডুর টিমকে। আমার মনে হয় অডিয়েন্সে লাইট দিলে ভালো হয়, অডিয়েন্সের ছবিটা আমাদের মিডিয়ায় যাওয়া দরকার যে অডিয়েন্সটা কেমন ছিল। সুজন মাহবুবের পাশে আছেন আসলে আমরা মেহরবানি করে বসুন। আলোটা দেখি প্রদীপের, তেলটা দেখি না। তেল হয়ে এই আলো যিনি জ্বালিয়েছেন তিনি হলেন রুহি আফসানা দীপ্তি, সুজন মাহবুবের পূর্ণাঙ্গিনী। সাথে আছে দীপ্ত মাহবুব। আসলে মা কি করতে পারে? বায়েজিদ বোস্তামি কিন্তু আধ্যাত্মিকতা লাভ করতে পারে নাই, সেই আধ্যাত্মিকতা দিয়েছিলেন মা সুজন মাহবুবের আমিনা বেগম। তিনি এই পোশাক সজ্জার সাথে জড়িত। এই মাকে আমরা একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই। মেহেরবানি করে আসন গ্রহণ করুন। এবারে আমাদের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রফেসর খাদিজা মাহাতাবকে। রবীন্দ্রনাথ তার এক গানে বলেছেন, আমারও পরানো যাহা চায়। তার পরাণে কাকে চেয়েছিল? স্রষ্টাকে চেয়েছিল। পথটা কি? কেন স্রষ্টাকে আমরা দেখতে পাই না? জালালউদ্দিন রুমি বলছেন, রতু জঙ্গার আজ রোখে উপাকুন বাদ আজা আনুর রা ইদরাক কুন। তুমি যদি মনের ময়লাটা পরিষ্কার করতে পারো তাহলে ওই মন দিয়ে তুমি স্রষ্টাকে দেখতে পাবে। মিসেস খাদিজা মাহতাব, প্রফেসর খাদিজা মাহতাব, যারা আপাদমস্তক একজন সৎকর্মে ভরপুর পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ। খাদিজা মাহতাবের কাছ থেকে আজকের অনুভূতি শুনতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। এত সুন্দর একটি উপস্থাপনা জালালউদ্দিন রুমির জীবন নিয়ে। আমরা সেই মস্তবীর থেকে ছোটবেলা, অর্থাৎ যখন আমরা বুঝতে শিখেছি, মস্তবীর গল্প, জালালউদ্দিন রুমির গল্প অনেক শুনেছি। তারপরে কোয়ান্টামে এসে এটার পূর্ণ বাস্তবায়ন আমরা দেখেছি। অর্থাৎ জীবনের অর্থ এবং জীবন মানে কি, কিভাবে আমরা পৃথিবীতে থাকবো, পৃথিবীর পরপারে গিয়ে আমরা কোথায় থাকবো, এই যে আদর্শ। আমরা যদি বলি যুগে যুগে কালে কালে যারা এরকম আদর্শবান ছিলেন, অর্থাৎ রুমি, আরও যারা আছেন এরকম, তাদের পথ ধরে আমরা যে পথে এগুচ্ছি, আমরা বিশ্বাস করি কিছু না পারলেও আমরা বিশ্বাস করি কর্ম দ্বারা, কাজ দ্বারা, অর্থাৎ মানুষের সেবা, এর মধ্যেই আমরা স্রষ্টাকে খুঁজে পাব। এবং আমরা কোয়ান্টাম পরিবারের যত সদস্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, কথা দিয়ে, তাদেরকে সেবা দিয়ে এবং তাদের কিসে কষ্ট আছে সেটা বোঝার চেষ্টা করি। এই যে অনবদ্য আমাদের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন, আমরা বলি, এক কথায় বলি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করো এবং সেই সাথে মানুষের সেবায় লিপ্ত হও। এবং এই আদর্শ যিনি দিয়েছেন তিনি আমাদের শিক্ষক শ্রদ্ধেয় গুরুজি শহীদ আল বুখারী। তার পুরো জীবনটাই এরকম এবং তিনি প্রত্যেকটা কর্মে, বাক্যে এবং দিন রাত 24 ঘন্টা তিনি যে আদর্শে চলেন সেটা অন্যের মাঝে, আমাদের মাঝে, আরও হাজারো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি আজকে যারা যে মনন, যে চেতনা নিয়ে জালালউদ্দিন রুমিকে উপস্থাপনা করেছেন মঞ্চে, আমরা ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা করি। তাদের ভিতরে সেই চেতনা আছে, যে চেতনা দিয়ে তারা বিশ্বাস করেছে জালালউদ্দিন রুমি কে ছিলেন। সেই আদর্শে যদি আজকে পৃথিবীর মানুষ আদর্শিত হয় তাহলে তারা কি পাবে? সত্যের সন্ধান খুঁজে পাবে, নিজের আত্মার পরিশুদ্ধ খুঁজে পাবে এবং সে জানবে কেন সে পৃথিবীতে এসেছে, আবার পৃথিবীর শেষে সে কোথায় যাবে।
এই সত্যকে সে নিজের ভিতর থেকে আবিষ্কার করতে পারবে। এবং আমরা অসংখ্য ধন্যবাদ দেব আজকের মঞ্চ নাটকের যারা কর্ণধার, যারা এখানে মঞ্চে পরিবেশন করেছেন। আমরা অদ্ভুতভাবে দেখেছি, আমরা জীবনে অনেক নাটক, অন্তত আমি দেখেছি আমার হাজব্যান্ডের সাথে নাট্যশালায়, সেই আমাদের বেলি রোডে, অনেক জায়গায়, কিন্তু এত অনবদ্য অর্থপূর্ণ নাটক আর দেখি নাই। এবং আমরা আসলে এই নাটকের যারা পুরো মঞ্চস্থ করেছেন এবং লিখেছেন এবং প্রত্যেকটা পর্বকে সাজিয়েছেন, তাদেরকে আমরা আসলে স্যালুট জানাই। আমরা উষ্ণ করতালি দেব তাদের জন্য। আসলে আমাদের জগৎটা এখন তো আসলে অন্যায় অবিচারে ভরপুর হয়ে গেছে। এইরকম আদর্শ নাটক, আদর্শ শিক্ষা যদি থাকে আমাদের ভিতরে, উপভোগ করতে করতে মানুষ পরিশুদ্ধ হয়ে যাবে। এবং আমরা তাদেরকে জানাবো শুধু একটি জায়গায় নয়, দেশের আনাচে কানাচে, বিশ্বে, পৃথিবীর সব জায়গায় তারা যেন নাটক নিয়ে চলে যায়। আমরা তাদেরকে আসলেই সমর্থন করি। অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ তারা এই নাটক নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। পরম প্রভু চায় আসলে সৃষ্টির সেবা, এবং এই কথার মধ্যে সৃষ্টির সেবা আছে, সৃষ্টির আদর্শ আছে, সৃষ্টিকে ভালোবাসার পথ আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষক, আমাদের শিক্ষক, প্রাণের শিক্ষক শহীদ আল বুখারী মহাজাতকের পক্ষ থেকে আজকের আমাদের ছোট্ট উপহার তুলে দিচ্ছেন প্রফেসর খাদিজা মাহতাব, আজকের নাটকের নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর হাতে। আসুন অপূর্ব কুমার কুণ্ডু। জি না ম্যাম, এটা ওনাকে একটা বিজ্ঞানটা করতালি হবে অপূর্ব কুমার কুণ্ডুর জন্য। মিস্টার কুণ্ডু, এখন কি আপনি প্রস্তুত হয়েছে? নার্ভাসনেস কেটে গেছে? কারণ একটা প্রশ্ন করছি কুণ্ডুর কাছে। আমরা সিকুয়েল দেখি, কারণ একটা সিনেমা হয়ে যায়, কি হয় সেটাই আপনার একদম ফাটাফাটি, তারপরে বলে যে না এর পরবর্তী 2 আসবে কিনা। জালালউদ্দিন রুমির পার্ট 2 আসবে? মাননীয় সঞ্চালক, 2 মিনিট যে সময়, আমি 2 মিনিটের মধ্যে আমার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তর, সেটা হচ্ছে যে চমচম কেমন খেতে, মিষ্টি, কিন্তু মিষ্টি খেতে কেমন, এই প্রশ্নের উত্তরটা দেওয়া কঠিন সবার জন্য। তবুও এই নাটকের প্রসঙ্গে জালালউদ্দিন রুমি সাহেব পর্যন্ত পৌঁছাতে পারার ক্ষেত্রে যে 2009 সালে ইরানি চলচ্চিত্র বলে একটা বই মার্কেটে আসে, যেটার লেখা আমার, ওই চলচ্চিত্রগুলো দেখতে যে আমি পারস্য সভ্যতার মানুষের সংস্কৃতি, তাদের জীবন, তাদের আচার, তাদের রীতি, এর সাথে পরিচিত হই। 2016-তে এসে একটা নাটক লিখি। সেই নাটকটা লেখার একটা দৃষ্টিভঙ্গি ছিল, ওই ঘটনাটার জন্য তিনি আমাদের অনেক কাছে। সেটা হচ্ছে যে খেতে বসে তার পোশাক ছেঁড়া ছিল, নোংরা ছিল, যে কারণে তাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে সে ভালো পোশাক পরে আসে এবং তাকে সমাদর করা হয়, সেই খাবারগুলো পোশাকে ভরে। সেটা হচ্ছে শেখ সাদি। আমরা ছোটোবেলার থেকে এই গল্পটার সাথে পরিচিত। ফলে সেই মানুষটা কি তার ফিলোসফি, কীভাবে গুলিস্তা বুস্তা কাব্যগ্রন্থ সৃষ্টি হলো, সেইটা জানার যে প্রবল আকাঙ্ক্ষা, সেখান থেকে এই যে জানার চেষ্টা, মানে তিনি কি দর্শন, কি কারণে এত বছর পরে, এই 800 বছর পার হয়ে গেছে, তবু তিনি এইভাবে প্রজ্বলিত, নক্ষত্রের মতো উজ্জ্বল, যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে তাকে দেখা যায়। সেই আকাঙ্ক্ষা থেকে সেই জার্নিটা হওয়ার পরে সেটা 19-এর নাটকটা আসলো মঞ্চে, সেটা আমাদের একটা অভিজ্ঞতা। এবছর যখন রমজান মাস, তখন এই নাটকে এতক্ষণ আপনারা যাকে এই নাটকের নাম, ভূমিকায়, নাম, চরিত্রে অভিনয় করতে দেখলেন, যে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের দলীয় প্রধান এবং এই নাটকের নির্দেশক এবং অভিনেতা, সেই সুজন মাহবুব কোয়ান্টাম মেথড এই সংস্থার হয়ে সে লামায় যায়, এবং সেখানে লামাতে সে একটা সময়, একটা মাস কাটায়। ফিরে যখন আসে সেটা পরিবর্তিত মানুষ, এবং সেখান থেকে সে খুঁজতে থাকে যে কিভাবে জালালউদ্দিন রুমি সাহেবকে আনা যায়। এবং সে আমাকে এই পথটার জন্য, মানে খোঁজার জন্য, কিছু একটা করার জন্য সে প্রেরণা দেয়। সে আমার থেকে বয়সে ছোট, কিন্তু তার দিক নির্দেশনা এবং তার ভূমিকার যে বলিষ্ঠতা, সেটা আমাদের নতুন আরেকটা পথের খোঁজের দিকে তাড়িত করে। তখন যে কোনো নাট্যকার, যে কোনো কবি, যে কোনো গল্পকার, যে কোনো সাহিত্যিক যখন একটা কিছু নির্মাণ করেন, তার একটা বড় পর্যায়ে রিসার্চ
এই রিসার্চ যখন করা হয়, রিসার্চটা হচ্ছে অনেকটা উত্তরাধিকারের মতো, অর্থাৎ যে রিসার্চ করবে সে আগে কেউ না কেউ একটা সার্চ করেছে। তো আমরা জালালউদ্দিন রুমি নিয়ে যত বই যার মধ্যে দিয়ে তিনি লিপিবদ্ধ হয়ে আছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব যে পারস্যিক প্রতিভা, তারপরে মুস্তাফা সাহেব, জামান মুস্তাফা সাহেব, যিনি কোয়ান্টামেরও একজন খুবই পপুলার মানুষ, ওখানে তিনি ধ্যানের সাথে যুক্ত ছিলেন। ওনারা যেভাবে জালালউদ্দিন রুমিকে বাঙালিকরণ করেছে, শুধু বই পড়ে না, তারা চক্ষে আপনার এখন যে তুরস্ক, যেখানে আমাদের জালালউদ্দিন রুমির মাজারটা রয়েছে, মসজিদটা রয়েছে, তার সমাধিস্থান রয়েছে, সমাধিঘাট, এত ইন ডিটেলস তারা লিখেছেন। ফলে একটা ধারাবাহিক ওই রিসার্চের মধ্যে দিয়ে, প্লাস বাংলাদেশে যে ইরানিয়ান কালচারাল সেন্টার আছে তাদের যাবতীয় তথ্য উপাত্তর সহযোগিতা, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ডিপার্টমেন্টের তাদের যত রিসার্চ পেপার, সেটা নিরবিচ্ছিন্ন। এই যে রিসার্চ পর্বটা যখন মোটামুটি শেষ হওয়া, তখন আসলে দরকার হয় আমি এই যা পড়লাম, যে উপলব্ধিটা হলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে, এই উপলব্ধিটা কতটা সঠিক বা কতটা বেঠিক, তখন আসলে একটা প্রার্থনা। সেই প্রার্থনা হচ্ছে জালালউদ্দিন রুমি, আপনি যদি মনোলোকে আপনার উপস্থিতির মধ্যে দিয়ে আপনি আপনার যে কথাগুলো বলতে চাচ্ছেন, সেগুলো যদি এই সময় কোনো একজন মানুষের হাতে তুলে না দেন, তাকে যদি পথ না দেখান, তাহলে তো এটা সম্ভব না। সেই অসম্ভবকে সম্ভব করেছেন জালালউদ্দিন রুমি সাহেব নিজেই, এবং তার মতো জীবনের যে বিস্তৃতি এবং ব্যক্তিত্ব, সে আমাদের সময় যে কোনো নাট্যকার, যে কোনো গল্পকার একইভাবে করলে সে একইভাবেই এই কাজটা করবে। কারণ একজন একটা আলোর নিচে বসে কেউ জালদলিলে সই করতে পারে, আবার কেউ একটা গ্রন্থ করতে পারে। ওনার হচ্ছে সেরকম আলোকবর্তিকা, সেখান থেকে পুষ্টি নিয়ে এই সব কিছু মিলে। আর আজকে যে বিপুল দর্শকের উপস্থিতিতে এখানে সুজন যেমন লামাতে, এখানে আপনারা সবাই কোনো না কোনোভাবে তাদের একটা কথা, আচরণ, উপস্থিতি, আজকের এই উপস্থিতি এবং এই নাটক শেষেও কথা শোনা, এই অংশগ্রহণ, মাননীয় সঞ্চালক আমাদেরকে মাইক্রোফোন দেওয়া, আমাদের যে অনেক অবক্ত কথা বলার সুযোগ নেই কখনো, কিন্তু বলতে পারছি। তো সবটা মিলে আপনার প্রার্থনা করেন, আশীর্বাদ করবেন। এবং এটাই সব থেকে যে মানুষের জীবনে সফলতা আসে, কিন্তু সফলতাটা ধরে রাখা। তো সেই জায়গা থেকে প্রার্থনা এটাই হোক, সুজন মাহবুবের যে সফলতা আসবে, যে সার্থকতা আসবে, সে ছোট বয়স, তার যেন কোনো মতিভ্রম না আসে, কোনো অহংকার না আসে। কারণ যেখানে জালালউদ্দিন রুমি আছে, সেখানে অহংকারের কোনো জায়গা নেই। আমাদের কারোর মধ্যে যেন সেটা না আসে। সবাইকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা। আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসি। যেহেতু আমাদের দাদা বলে ফেললেন, আপনাদেরকে একটা তথ্য দিই। সদ্য গ্রাজুয়েট, কোয়ান্টাম গ্রাজুয়েট সুজন মাহবুব 5ই আগস্টের পরে গত বছর একটা অস্থিরতা সারা দেশে, কোয়ান্টামে খতমে কোরআন লামা। সুজন মাহবুব বললেন আমি যাব। তা আমি বললাম যে আপনি যান। তো তিনি স্বাগতায়নে গেলেন, রেজিস্ট্রেশন দিচ্ছে না, কারণ আপনারা জানেন তার আরো কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। তিনি সেখানে গিয়ে আমার নাম বলে দিলেন যে অ্যাডভোকেট মনিরুজ্জামান স্যার বলছেন। আমাকে ওখান থেকে ফোন দিল। তাই বললাম যেহেতু ভাই আমি নিজে যাচ্ছি, আমার সাথে আপনি পাঠাতে পারেন। সেখানে গিয়েই কোয়ান্টামে খতমে কোরআনের মধ্যে স্পার্ক হলো তার মধ্যে, যার বাস্তব রূপান্তর আমরা আজকে উপভোগ করলাম। আপনি আজকে বলুন তো আলোকসজ্জাটা কেমন ছিল? আলোকসজ্জা কেমন ছিল? এই আলোকসজ্জার কারিগর মোহাম্মদ বজলুর রহমান স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিজ্ঞানটা করতালি হবে। মেহরবানি করে এখানে চলে আসেন। অসাধারণ তার কবিতা। কালকে রিহার্সালের সময় আমাকে একটা কবিতা দিয়েছিলেন ফিলিস্তিনের শিশুদের নিয়ে। আমার আত্মা টাচ করে গিয়েছিল, কিন্তু আবৃত্তি করার সুযোগ পাইনি সময়ের অভাবে। বজলু ভাইয়ের হাতে বালা নেই, কিন্তু তিনিও কোয়ান্টাম গ্রাজুয়েট। তিনি আলোকসজ্জার বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষক। বজলু ভাই, 1 মিনিটে আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম। আমি আসলে নেপথ্য কর্মী, আমার যে কাজ সেটি আপনারা আসলে দেখছেন। আমি আসলে কথা বলতে পারি না, তবুও যে দাঁড়িয়েছি এবং কথা বলছি, এই ধৈর্য এবং সাহসটুকু আমি অর্জন করেছি কোয়ান্টাম থেকে।
আর যখন সুজন ভাই আমাকে বলছিল যে ভাই কাজ করতে হবে, আমি সাদরে গ্রহণ করেছি যে কাজটা করব। আমরা একাধিক পরিকল্পনা, একাধিক বুদ্ধিশুদ্ধি করে আমরা আজকের এইটুকু উপস্থাপন করতে পেরেছি যে দৃশ্যের সাথে, মিউজিকের সাথে, সময়ের সাথে যে আলোর পরিবর্তন আমি চেষ্টা করেছি করতে। কতটুকু ভালো করেছি আর কি করেছি এটা আপনারা ভালো জানেন। ধন্যবাদ সবাইকে। স্মারক উপহার তুলে দিচ্ছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রফেসর খাদিজা মাহতাব। এবার আমি দুজনকে আহ্বান জানাবো, তেল হয়ে যারা রুমিকে মঞ্চে নিয়ে আসলেন, রুহি আফসানা দীপ্তি এবং আমিনা খাতুন, দুজনকে মেহরবানি করে আমার পাশে একটু আসুন। এবং প্রফেসর খাদিজা মাহতাব এবং রাবিয়া নাজরিনকেও আহ্বান জানাচ্ছি, মেহরবানি করে আপনারাও একটু আসুন। আসুন, রুহি আফসানা দীপ্তি এবং আমিনা খাতুন। আমাদের বলতে হবে, আপনারা একটু বিঘান্ডে করতালি দেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রফেসর খাদিজা মাহতাব মা আমিনা বেগমের হাতে স্মারক উপহার তুলে দিচ্ছেন, করতালি হবে। এবারে রাবিয়া নাজরিন আমাদের স্মারক উপহার তুলে দিচ্ছেন রুহি আফসানা দীপ্তির হাতে। বিঘান্ডে করতালি হবে, বিঘান্ডে করতালি হবে। মেহরবানি করে আসন গ্রহণ করুন। একদম শেষ পর্যায়ে আমাদের আসলে যাকে আমরা শিশুর মতো পাই, এত বড় মানুষ, প্রকৌশলী, বুয়েটের প্রকৌশলী, দীর্ঘদিন তিনি কিন্তু ছিলেন রোডস অ্যান্ড হাইওয়ের চিফ ইঞ্জিনিয়ার, পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তারপরে কোয়ান্টাম ফাউন্ডেশনের 4 দিনের বেসিক কোর্স করে হলেন কোয়ান্টাম গ্রাজুয়েট, এরপরে মিশে গেলেন আমাদের সাথে মোহাম্মদ জাকির হোসেন স্যার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব। বর্তমানে তিনি পিআরএল এ আছেন, কয়েকদিন আগে তিনি পিআরএল এ আছেন এবং এখনো বিভিন্ন ফাউন্ডেশনের সাথে, বিভিন্ন সৎকর্মের সাথে তিনি জড়িত। স্যারের কাছে আজকের অনুভূতি আমরা জানতে চাচ্ছি, জাকির স্যারের কাছে। আসসালামু আলাইকুম। তো প্রথমে বলে নিই, আমি কিন্তু চিফ ইঞ্জিনিয়ার ছিলাম না, আমি ওই মন্ত্রণের অতিরিক্ত সচিব ছিলাম, সড়ক মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছি। তো আজকের যে নাটক, আমি একসময় অনেক নাটক দেখতাম এবং অনেক নাটক কিছু লিখেছিও। তো আজকের এই উপস্থাপনাটা আমার কাছে বাংলাদেশে এটা অন্যরকম মনে হয়েছে। একটা দার্শনিক, একটা কবি, একটা অন্যরকম মানুষ, যিনি এখন 800 বছর আগের একজন মানুষ, কিন্তু আমাদের কাছে জলজ্জান্ত তিনি। কিন্তু আমাদের এই সাধারণ মঞ্চে তাকে যে একটা অন্যরকম সংস্কৃতির একজন মানুষকে, যদিও তিনি একজন অন্যরকম দার্শনিক এবং ইসলাম ধর্মের অন্যরকম একজন ফিলোসফার, তাকে আমাদের এই বাঙালিয়ানার মধ্যে তাকে যে আমরা উপস্থাপনা, এটা আমার কাছে অন্যরকম লেগেছে। এবং একটা বলা যায় যে একক নাটক, 1 ঘন্টার মতো। এবং এটার যে উপস্থাপনা, যে আপনারা দেখছেন, ড্রেস আপ দেখছেন, এখানে মঞ্চের খুব সিম্পল, লাইটটাও অনেক সিম্পল, কিন্তু এই সিম্পলিসিটির মধ্যে যে একটা অন্যরকম ব্যাপার আছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আরেকটা হচ্ছে যে রুমির দর্শনকে এটা খুব সিম্পল ভাবে উপস্থাপন করা হয়েছে, যে উনি কিভাবে বড় হলেন। যেমন জীবনী পড়তে গেলে আমি সবসময় দেখি যে উনি কিভাবে বড় হয়েছেন, ছোটবেলায় কোথায় ছিলেন, কোথায় লেখাপড়া করেছেন, আর একটু মাঝারি বয়সে কোথায় ছিলেন, কিভাবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ফুটে উঠেছে। একটা 1 ঘন্টার মধ্যে যে একজন জীবনের মৌলিক জায়গাগুলোতে যে তাকে যে প্রদর্শন করা, তাদের মূল জায়গাগুলোকেও তুলে ধরা, এটা কিন্তু হয়েছে। তো আমি একটা নতুনভাবে মনে হচ্ছে যে এই যে একদম বড় বড় মানুষদেরকে এত স্বল্প সময়ের মধ্যে সুন্দরভাবে উপস্থাপনের যে টেকনিক, এটা আমার জানা নেই যে বাংলাদেশে এরকম হয়েছে কিনা। তো সেটা কিন্তু একটা, আমার মনে হয় যে বড় একটা জায়গায় একটা হিট করা। আমি আরেকটা জিনিস বলতে চাই, সময় কম, সেটা হচ্ছে যে আমি যারা কম বই পড়েন তাদেরকে উপদেশ দিই জীবনী পড়ার জন্য। যারা কম বই পড়ে, অন্যান্য বই মানে একাডেমিক বইয়ের বাইরে, এর কারণ হচ্ছে জীবনী পড়লে একসাথে সব পড়া হয়ে যায়। যার জীবনী পড়ছি তাকে জানা যায় তিনি ওই সময়টাতে দুনিয়াটা কোথায় ছিল, কোথায় কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন, কেমন কি সব কিছু, সমাজ বোঝা যায়, অন্য মানুষদেরকে চেনা যায়, রাজনীতি বোঝা যায়। তো এই যে জীবনীটার যে একটা বইয়ের বাইরে একটা উপস্থাপনা, নাটক, বইটাও পড়তে হয়তো 2-4 দিন লাগবে, এটাতে 1 ঘন্টা এবং অন্যরকম বিনোদনের মধ্যে। তো আমার মনে হয় যে সেই জায়গাটা ফুটে উঠেছে। ওনার আম্মা, সমসাময়িক বিশ্বের অন্যান্য কবি, তার জীবনের দর্শন,
তার কুরআন হাদিস থেকে তার জানা মানুষের জীবনটাকে উৎসর্গ করা কিভাবে মানুষের জন্য, যে এটা ধর্মীয় বিষয় শুধু নয়, উনি জীবনকে কিভাবে ধারণ করেছেন। এবং শেষ 1 ঘন্টার কথা যেটা বলা হয়েছে, যেটা নাটকের সময়ের সাথেও সঙ্গতিপূর্ণ ছিল, 1 ঘন্টা জীবনের 1 ঘন্টার মধ্যেই অনেকে আমি জেনেছি যে মানুষ মৃত্যুর আগে তার সারা জীবনকে খুব সংক্ষেপে স্মরণ করে। এটা কিন্তু একটা আমরা জানি। তো সেই হিসেবে সেই 1 ঘন্টায় কিন্তু আমাদের এখানে প্রদর্শিত হয়েছে। তা আমি মনে করব যে এটা আমাদের এখানে হয়তো কোয়ান্টামের লোকজন অনেক বেশি আছেন, আমিও কোয়ান্টামের একজন, লাভায় গিয়েছিলাম, অন্যরকম লেগেছে। তা আমাদের নাটকেরও একটা বড় একটা অধ্যায় শুরু হচ্ছে আমার মনে হয়। তো আমি এই আয়োজকদেরকে, এর সঙ্গে যারা নাটক লিখেছেন, গবেষণা করেছেন, তারাও আমার খুব প্রিয় মানুষ, এখানে বসে আছেন। তো তাদের জন্য শুভকামনা। এখানে লাইটিংয়ে যারা ছিলেন, এখানে যারা ভিতরে যারা সহযোগিতা করেছেন, আয়োজন করেছেন, যারা, সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আজকে উপস্থিত থাকার জন্য আগে থেকে স্মরণ রেখেছিলাম যে আসবো এখানে, আসতে পেরে আমি ধন্য হয়েছি। আপনারা যেন উপস্থিত হয়েছেন, আমার মনে হয় আপনাদের সবার জন্য আজকে একটা স্মরণীয় দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে দোয়া চাইতে আসছেন সুজন মাহবুব। সুজন মাহবুবের জন্য একটা বিখ্যাত করতালি। আপনাদের কাছে দোয়া চাচ্ছেন সুজন মাহবুব। আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমার নাটকে অপূর্ব কুমার কুণ্ড যিনি রচনা করেছেন, তিনি একটা ডায়লগ লিখেছেন। রুমি বলছিলেন যে দিশারি আমিও না, দিশারি তুমিও না, দিশারি একমাত্র তিনি। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছুই না। এই কিছু না মানুষটার জন্য, কিছু নার সাথে যারা আছে সামনে পিছনে, সবার জন্য করুণা মার কাছে প্রার্থনা করি সবাই সত্য, সুন্দর, কল্যাণ সহ শান্তির পথে যাতে জীবন দান করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে অপ্রিয় কথাটি বলতে যাচ্ছি, সেটা হলো আমাদের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। তবে তার আগে কিছু কথা আপনাদের একদম এর পেছনে যারা জড়িত ছিল তাদের নামগুলো যদি না বলে দেই, তাহলে এটা হবে সবচেয়ে অকৃতজ্ঞতা। মঞ্চ সজ্জায় ছিলেন ফজলে রাব্বি সুকর্ণ, আবহাওয়া সঙ্গীতে হামিদুর রহমান পাপ্পু, আলোকসজ্জায় মোহাম্মদ বজলুর রহমান,